গল্পকথন বাই সাব্বির চ্যানেলে আজকে শুনবেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের ছোট গল্প কৃষ্ণপক্ষ। হানিফ দাঁড়িয়ে আছে জারুল গাছের নিচে। জায়গাটা বেশ সুবিধাজনক। গাছটায় ঝুপড়ির মতো হয়ে আছে। দূর থেকে তাকে দেখার উপায় নেই। টর্চের আলো ফেললেও বোঝা যাবে না। কিছু কিছু বেআক্কেল লোক টর্চের আলো রাস্তা ফেলার বদলে আশেপাশের ঝোপঝাড়েও ফেলে। তবে আসার কথা হলো, টর্চওয়ালা লোক এই অঞ্চলে নেই বললেই হয়। যে দু একজন আছে তারা ব্যাটারি বাঁচাবার জন্যে খুট করে খানিকটা আলো ফেলে টর্চ নিভিয়ে ফেলে। ভাদ্র মাস, তাল পাকা গরম পড়েছে। হানিফের গায়ে মার্কিন কাপড়ের মোটা পাঞ্জাবি, গা অসম্ভব ঘামছে। অবশ্যই এরকম অবস্থায় সব সময় তার গা ঘামে। মাঘ মাস হলেও ঘামতো। বড় ধরনের কোনো কাজের আগে তার এমন হয়। মানুষ মারা সহজ কোনো কাজ না, বড় কাজ। হানিফ দাঁড়িয়ে আছে নবাবগঞ্জের মুন্সি রইসুদ্দিন নামের একজন লোককে খুন করার জন্যে। মুন্সি রইসুদ্দিনকে সে চেনে না। লোকটা ভালো কি মন্দ তাও জানে না, তবে মন্দ হবারই সম্ভাবনা। ভালো নির্বিরোধী কোনো মানুষকে কেউ খুন করতে চায় না। অবশ্যই লোকটি ভালো হলেও কিছু যায় আসে না। কাজটা করে দিলে হানিফ ৫,০০০ টাকা পাবে, এটাই আসল কথা। ৫,০০০-এর মধ্যে ১,০০০ তাকে দেওয়া হয়েছে। বাকি ৪,০০০ কাজ শেষ হলে পাওয়া যাবে। আজ কাজ শেষ হলে আজ রাতেই। এসব ব্যাপারে টাকা পয়সা নিয়ে কেউ ঝামেলা করে না। মাঝে মাঝে বেশিও পাওয়া যায়। ৩ বছর আগে এরকম একটা কাজের জন্য ২,০০০ টাকা বেশি পাওয়া গেল। ৬,০০০ চুক্তি হয়েছিল। পুরো টাকাটা পাওয়ার পর হানিফ বলল, বকশিস দেবেন না? মোবারক শাহ নামের আধবুড়ো মানুষটা অতি দ্রুত মাথা নাড়তে নাড়তে বলল, ও অবশ্যই দেব, অবশ্যই দেব। তৎক্ষণাৎ ২,০০০ টাকা দিয়ে ক্ষীণগলায় বলল, আপনি খুশি তো? এই একটা মজার ব্যাপার। কাজ শেষ হবার পর তাকে আপনি আপনি করে বলা হয়, এর আগে তুমি। হানিফের ধারণা ভয়ের চোটে আপনি বলে। হানিফ মোবারক শাহ নামের বুড়ো লোকটাকে বলেছিল, আমি বসতেছি, কাজ ঠিক মতো সমাধা হয়েছে কিনা খোঁজ নিয়ে আসেন, তারপর যাব। মোবারক শাহ চমকে উঠে বলেছিল, তার দরকার হবে না, আপনার কথা ১৬ আনা বিশ্বাস করতেছি। আপনার বসতে হবে না, আপনি যান। একটু বসি, ১ কাপ চা খাই। মোবারক শাহ ফ্যাকাশে মুখে বলেছে, চায়ের আয়োজন বাড়িতে নাই, আপনি দোকানে গিয়া চা খান। ভাঙতি টাকা দিতাছি। এই বলে ৫ টাকার ময়লা একটা নোট বের করে দিল। হানিফ নোটটা পকেটে রাখতে রাখতে মনে মনে হেসেছে। লোকটার ভয় দেখতে মজা লাগছে। হারামজাদা, মানুষ মারবার সময় খেয়াল ছিল না। আপনি তাহলে এখন যান, বেশিক্ষণ থাকা ঠিক না। হানিফ উদাস গলায় বলল, কোনো অসুবিধা নাই। আপনি হইলেন বিদেশি লোক, আপনারও সন্দেহ করব। আরে না, কি সন্দেহ করব? এত বড় গঞ্জ, বিদেশি লোক তো থাকবই। ১ গ্লাস পানি দিতে বলেন। পানি দিতেছি, পানি খেয়ে তাড়াতাড়ি চলে যান। পানি খাওয়ার পরও হানিফ যায় না। জর্দা দিয়ে পান খেতে চায়। পান মুখে দিয়ে বিড়ি ধরায়। উদাস ভঙ্গিতে টানতে থাকে। আসলে কাজ শেষ হবার পরপরই জায়গা ছেড়ে চলে যেতে তার ইচ্ছে করে না। বড়ই ক্লান্ত লাগে, ঘুম পায়। তাছাড়া এসব ঘটনার পর কি সব কথাবার্তা রটে, সেগুলো শুনতে ইচ্ছা করে। থানা থেকে পুলিশ সাহেব এসে চারদিকে মিথ্যা আতঙ্ক জাগিয়ে তোলে। একে ধমকায়, তাকে ধমকায়, এগুলো দেখতে ভালো লাগে। পুলিশ সাহেব মুখে দুঃখ এবং রাগ রাগ ভাব ফোটাতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। পুলিশ সাহেবের মুখ দেখেই মনে হয় তিনি গভীর আনন্দে আছেন। খুন খারাপি মানে তাদের পকেটে কিছু টাকা পয়সা, কাজেই এসব ঘটনায় তারা আনন্দিতই হবেন, এটাই স্বাভাবিক।
খুব কম করে হলেও ১০-১২ জনকে ধরে হাজতে পড়ে দিবেন। ওদের ছাড়াতে টাকা লাগবে। খুনির শত্রুদেরও টাকা দিতে হবে। যে খুন হয়েছে তার আত্মীয়-স্বজনদেরও টাকা খরচ করতে হবে। টাকারই খেলা। পায়ের কাছে মরমর শব্দ হলো। হানিফ চমকে খানিকটা সরে গেল। সাপ খুব হতে পারে। ভাদ্র মাস হলো সাপের মাস। গরমে অতিষ্ঠ হয়ে তারা গর্ত ছেড়ে বের হয়। হানিফের সঙ্গে একটা টর্চ আছে। আলো ফেলে দেখবে নাকি ব্যাপারটা কি? সেটা ঠিক হবে না। আশেপাশে কেউ নেই। টর্চ জ্বালালেও কোনো ক্ষতি হবে না। তবু সাবধান থাকা ভালো। পায়ে ঝিঝি ধরে গেছে। কতক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে তা নিজে ধরতে পারছে না। মাঝে মাঝে মনে হয় সময় কাটছেই না, আবার মাঝে মাঝে মনে হয় অতি দ্রুত কেটে যাচ্ছে। হানিফ বসল। হাতের আঙুলে আগুন আড়াল করে সিগারেট ধরালো। পকেটে 10টা সিগারেট নিয়ে এখানে এসে দাঁড়িয়েছিল। এখন সিগারেট আছে 3টা। 7টা এর মধ্যেই খাওয়া হয়ে গেছে। এর থেকে মনে হচ্ছে রাত কম হয়নি। হানিফ রুমাল দিয়ে ঘাড় মুছল। অন্য সময় এতটা ঘামে না, আজ বেশি ঘামছে। মুখের ভেতরটাও নোনতা লাগছে। মানুষের মুখের ভেতরে কি ঘাম হয়? মনে হয় হয়। না হলে মুখের ভেতর নোনতা লাগতো না। ঘুটঘুটে অন্ধকার। কৃষ্ণপক্ষের রাত। অন্ধকার হবেই। আকাশে মেঘ থাকায় নক্ষত্রের আলোও নেই। খুন করার জন্য সময়টা ভালো না। এরকম অন্ধকার রাতে ভুলভ্রান্তি হয়, ভুল লোক মারা পড়ে। চাঁদনি রাত হলে ভুলভ্রান্তি হয় না। কে আসছে দূর থেকে দেখা যায়। সবচেয়ে ভালো হয় দিনের বেলা। তবে এই জাতীয় কাজকর্ম দিনের আলোয় হয় না বললেই হয়। কৃষ্ণপক্ষে কাজ করতে হবে বলে হানিফ গতকাল সন্ধ্যায় 2 ব্যাটারির এই টর্চ লাইটটা কিনেছে। কাজ করার আগে মুখে আলো ফেলে দেখে নিতে হবে লোক ঠিক আছে কি না। একবার আলো ফেললেই চিনতে পারবে। আলো না ফেলে হঠাৎ দেখেও চিনতে পারবে লোকটা হাঁটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ডান পায়ে কোনো দোষ টোষ আছে মনে হয়। লোকটাকে সে যাতে চট করে চিনতে পারে সেই উদ্দেশ্যে গতকাল তার সঙ্গে আলাপও করেছে। লোকটা প্রতিদিন ভোর 8টার ট্রেনে মোহনগঞ্জ থেকে যায় বারহাট্টা, ফেরে রাত 10টার ট্রেনে। দলিল লেখক। দলিল লেখকরা সাধারণত হতদরিদ্র হয়। এ সেই শ্রেণীর না। এর পয়সাকড়ি ভালো আছে। বাড়িতে টিনের বড় বড় দুটো ঘর। বাংলা ঘরের পশ্চিম দিকে টিউবওয়েল। লম্বা বাঁশের আগায় অ্যান্টেনা দেখে বোঝা যায় টেলিভিশনও আছে। নিশ্চয়ই ব্যাটারিতে চালায়। এই অঞ্চলে এখনো ইলেকট্রিসিটি আসেনি। ব্যাটারিতে টিভি চালানো খরচান্ত ব্যাপার। তবে লোকটা কঞ্জুস ধরনের। গতকাল সকালে কিছুক্ষণ সঙ্গে থাকায় তার স্বভাব চরিত্র পরিষ্কার বোঝা গেছে। হানিফ ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। মোহনগঞ্জ রেল স্টেশন পর্যন্ত সঙ্গে সঙ্গে যাবে। এতে চেহারাটা মনে গাঁথা হয়ে যাবে। অন্ধকারেও চিনতে অসুবিধা হবে না। লোকটা মাটির দিকে তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে উঠে এলো। হানিফ সঙ্গে সঙ্গে বলল, ভাইজানের সঙ্গে ম্যাচবক্স আছে? একটা সিগারেট ধরাবো। রইসুদ্দিন সরু চোখে তাকালো। নিতান্ত অনিচ্ছায় দেয়াশলাই এর বক্স বের করল। হানিফ তার সিগারেটের প্যাকেট এগিয়ে দিল। হাসি মুখে বলল, নেন ভাইজান, আপনিও একটা ধরান। লোকটা তৎক্ষণাৎ হাত বাড়িয়ে সিগারেট নিল। নিতান্ত অপরিচিত একজন মানুষের কাছ থেকে সিগারেট নিতে বিন্দুমাত্র সংকোচ বা দ্বিধা দেখালো না। কঞ্জুস প্রকৃতির লোকজনের এই হচ্ছে লক্ষণ। যা পাওয়া যায় তাই নিয়ে নেয়া। হানিফ বলল, স্টেশনের দিকে যান না কি ভাইজান? হুঁ, আমি একজন চাউলের পাইকার। চাউল কিনতে আসছিলাম, দরে বন্ধ না। এদিকে চাইলের দর বেশি। হুঁ। লোকটা সব কথার জবাব এক অক্ষরে দিচ্ছে। কঞ্জুস ধরনের মানুষদের এটাও এক ধরনের আচরণ।
মুখের কথাও তাদের কাছে টাকা পয়সার মতন সহজে খরচ করতে চায় না। লোকটা বাজারে ঢোকার মুখে এক খেলি পান কিনল। হানিফ সঙ্গে আছে, একবার জিজ্ঞেস করল না পান খাবে কিনা, অথচ কিছুক্ষণ আগে তার কাছ থেকে সিগারেট নিয়ে বিনা দ্বিধায় খেয়েছে। আশ্চর্য লোক। হানিফ দুপুরের দিকে রইসুদ্দিনের বাড়িতে গিয়েও উপস্থিত হলো। এটা তার দীর্ঘদিনের অভ্যাস। কাজকর্ম করার আগে ওই বাড়িতে একবার যাবেই। রইসুদ্দিনের বাড়িঘর তার পছন্দ হলো। হিন্দু বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি। ফুটফুটে একটা সবুজ জামা পরা মেয়ে বাংলা ঘোড়ার উঠান ঝাড় দিচ্ছে। হানিফ মধুর গলায় বলল, ওমা, তুমি কি এই বাড়ির? হ। আমার জন্য গ্যালাসি করে পানি আনো তো, তিয়াস লাগছে। মেয়েটি ভিতরে চলে গেল। কেমন হেলতে তুলতে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। 5-6 বছরের বয়স হবে, কিন্তু পরিষ্কার কাজকর্ম, কি সুন্দর করে উঠান ঝাড় দিচ্ছে। মেয়েটি ফিরে এলো খালি হাতে। চিকন স্বরে বলল, চাপকল থেকে পানি খাইতে কইছে। আচ্ছা আচ্ছা, তুমি চাপকলে চাপ দাও, আমি পানি খাই। মেয়েটি খুব উৎসাহের সঙ্গে কলে চাপ দিয়ে পানি বের করলো। মনে হলো সে পানি বের করার কাজটায় খুব মজা পায়। তোমার নাম কি গো? ময়না। বড় ভালো নাম ময়না। রইসুদ্দিন সাহেব তোমার কি হয়? বাজান হয়। আচ্ছা আচ্ছা, ভালো। হানিফের একটু মন খারাপ হলো। ঘটনা ঘটে গেলে এই মেয়ে নিশ্চয়ই ডাক ছেড়ে কাঁদবে। কাঁদলেও কিছু করার নেই। ঘটনা সে না ঘটালে অন্য কেউ ঘটাবে, ব্যাপার একই। মাঝখান থেকে এতগুলি টাকা হাতছাড়া হবে। টাকার খুবই দরকার। হাত এখন একেবারে খালি। তার বউ খানিকটা শৌখিন ধরনের মেয়ে, অভাব সহ্য করতে পারে না। একবেলা উপাস দিলেই চিৎকার করে বাড়ি মাথায় তোলে। ছেলে মেয়েগুলোকে ধরে ধরে পিটায়। সাপের মতো ফোঁস করতে করতে বলে, সর সর। টাকাটা পাওয়া গেলে মাস 6 জন্য নিশ্চিন্ত। শ্যামগঞ্জ বাজারের মেয়ে মানুষটার কাছেও তাহলে ইজ্জত নিয়ে যাওয়া যাবে। মেয়ে মানুষটা বড় তুচ্ছ করছে। গত মাসে একবার গিয়েছিল, দরজা ধরে কঠিন গলায় বলল, আজ জান গিয়া, ঘরের লোকজন আছে। হানিফ আবার সিগারেট ধরালো। আর একটা মাত্র বাকি আছে। শেষ সিগারেটটা ধরানো যাবে না। কাজের শেষে একটা সিগারেট ধরাইতেই হয়। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সিগারেটের আগুন খুব সাবধানে বৃষ্টির ফোঁটা থেকে আড়াল করে রাখতে হচ্ছে। বৃষ্টির ফোঁটায় আগুন নিভে গেলে সিগারেট আর ধরানো যাবে না। রাতের ট্রেন আসতে আজ এত দেরি করছে কেন কে জানে। লোকাল ট্রেনগুলোর আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। খুব বেশি দেরি করলে রইসুদ্দিন নামের রোগা কঞ্জুস লোকটা হয়তো আসবেই না। বারহাট্টায় আত্মীয় বাড়িতে থেকে যাবে। আরও একটা দিন অপেক্ষা করতে হবে। এসব কাজে অপেক্ষার যন্ত্রণা বড় যন্ত্রণা। একবার এরকম একটা কাজে 11 দিন অপেক্ষা করা লাগলো। লোকটাকে কিছুতেই একা পাওয়া যায় না। সঙ্গে সবসময় একজন না একজন থাকে। অতি সাবধানী লোক। এত সাবধান হয়েও অবশ্যই শেষ রক্ষা হয়নি। কপালে মরণ লেখা থাকলে সাবধান হয়েও লাভ হয় না। লক্ষিন্দর লোহার ঘর বানিয়েও বাঁচতে পারেনি। এই লোক অবশ্যই সাবধানী না, একা একাই ঘোরাফেরা করে। তার এত বড় একজন শত্রু আছে তা বোধহয় জানেও না। না জানাই ভালো। জানলে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়। মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তাছাড়া মরাটা ভয়াবহ কিছু না। একদিন না একদিন সবাইকেই মরতে হবে। রোগে ভোগে বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে মরার চেয়ে এইভাবে মরে যাওয়াই ভালো। কষ্ট অনেক কম। মৃত্যুর পর শহীদের দরজা পাওয়ারও সম্ভাবনা থাকে। অপঘাতে মৃত্যু হলে শহীদের দরজা পাওয়া যায়। মৌলানা সাহেব একবার ওয়াজি বলেছিলেন, অপঘাতে মৃত্যু আর পেটের অসুখে মৃত্যু, এই দুয়ের জন্য আছে শহীদের মর্যাদা।
মৌলানা সাহেবদের সব কথা কেন জানি বিশ্বাস হতে চায় না। পেটের অসুখে মৃত্যু হলে শহীদের দরজা পাওয়া যাবে কি জন্যে? কারণটা কি? সত্যি হলে অবশ্যই ভালো হয়, তাহলে বড় মেয়েটা শহীদের দরজা পায়। মেয়েটা মারা গেল পেটের ব্যথায়, কোনো চিকিৎসা করতে পারিনি। কে চিকিৎসা করাবে? হাতে নাই একটা পয়সা। মেয়েটা ছটফট করেছে আর বলেছে, বাজান, আমারে ডাক্তারের কাছে লইয়া যাও। হানিফ নিয়ে গিয়েছিল। ডাক্তার সাহেব গম্ভীর মুখে বলেছিলেন, পেট কাটা লাগবে, ৩,০০০ টাকা খরচ হবে কমসে কম। আছে টাকা? না থাকলে সরকারি হাসপাতালে ভর্তি করে দে। হানিফ তাও পারেনি। মেয়েটা কোলের উপর ছটফট করতে করতে মরল। বড় মেয়েটার মৃত্যুর পর মানুষ মারার প্রথম কাজটা হানিফ করে। যে মানুষটাকে প্রথম মারে তার নাম ছিল দবির। মরার সময় সেও অবিকল তার মেয়ের মতো ছটফট করতে করতে হানিফকে বলল, আপনি আমারে ডাক্তারের কাছে লইয়া যান। কি আশ্চর্য কথা! যে তার পেটে ছোরা বসিয়েছে তাকেই অনুরোধ করছে ডাক্তারের কাছে নিয়ে যেতে। মৃত্যুর সময় মানুষ অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে। কেন করে কে জানে। একবার এক লোকের পেটে ছোরা বসাবার পর দু হাতে পেট চেপে বসে পড়তে পড়তে খুবই অবাক হওয়া গলায় জিজ্ঞেস করেছিল, ভাইজান, আপনার নাম কি? মৃত্যুর সময় মানুষের মাথা বোধহয় কিছুটা এরকম হয়। মৃত্যুর সময় মানুষের মাথায় বোধহয় কিছু একটা হয়, সব গোলমাল হয়ে যায়। তার বড় মেয়েরও তাই হয়েছিল। মৃত্যুর ঠিক আগে আগে সে তাকে জড়িয়ে ধরে বলেছিল, ভাইজান, আপনি হাসতেছেন কেন? কি হয়েছে? হানিফ তখন হাসছিল না, চিৎকার করে কাঁদছিল। সেই কান্না মৃত্যুর সময় মেয়েটার কাছে হাসি হয়ে ধরা পড়ল। পিঁপড়া কামড়াচ্ছে। রাতে পিঁপড়া কামড়ায় না, কিন্তু এখন কামড়াচ্ছে কেন কে জানে। হানিফ ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো। প্রায় তার সঙ্গে সঙ্গে দেখা গেল রইসউদ্দিন আসছে, পা টেনে টেনে আসছে। হানিফ ছোট্ট নিঃশ্বাস ফেলল। শেষ সিগারেটটা রয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তা ধরানো যাবে। তবে দিয়াশলাই ভিজে গেছে। ভেজা দিয়াশলাই দিয়ে এই সিগারেট ধরানো সমস্যা হতে পারে। এই নিয়ে সে খানিকটা চিন্তিত এবং বিষণ্ণ। শুনলেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের ছোট গল্প কৃষ্ণপক্ষ। যারা আজকে প্রথমবারের মতো গল্প পাঠ শুনলেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি গল্পতে একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন কাইন্ডলি। নিজেও ভালো থাকবেন, আশেপাশের মানুষদেরকে ভালো রাখবেন। টাটা।